শুরুর দিকে আমাদেরকে বিভিন্ন শক্তিশালী ইনস্টিটিউশন, শক্তিশালী যাদেরকে আসলে ডিপ স্টেট বলা হয়, তাদের থেকে আমাদেরকে অফার করা হয়েছিল যে আপনারা শেখ হাসিনার যে মেয়াদ আছে 2029 সাল পর্যন্ত সেটা শেষ করেন। আবার আলোচনায় ডিপ স্টেট। ডক্টর ইউনূস সরকারের অন্যতম উপদেষ্টা ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, অন্তর্বর্তী সরকারকে 2029 সাল পর্যন্ত রাখার রোডম্যাপ ও স্ট্র্যাটেজি দিয়েছিল ডিপ স্টেট। আসিফ দাবি করেছেন, অন্তর্বর্তী সরকার তাতে রাজি হয়নি, বরং গণতন্ত্রের প্রতি অঙ্গীকার রেখে নির্বাচনের পথে গেছে। কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। ডক্টর ইউনূস দায়িত্ব নেবার পর থেকেই বিএনপির পক্ষ থেকে দ্রুততম সময়ে নির্বাচনের দাবি করা হয়েছে, কিন্তু জামায়াত, এনসিপি এবং সরকার বারবার সংস্কারের পরে নির্বাচনের কথা বলেছেন। বিএনপির পক্ষ থেকে আন্দোলনের হুমকি দেওয়ার পরে 2024 সালের ডিসেম্বরে ডক্টর ইউনূস 2026 সালের প্রথমার্ধে নির্বাচনের কথা বলেন। নির্বাচনের স্পেসিফিক সময় ঘোষণা করেন ক্ষমতায় বসার 1 বছর পরে 2025 আগস্টে। অর্থাৎ ডিপ স্টেটের কাছ থেকে প্রস্তাব পাওয়ার পরপরই আসিফ মাহমুদ তা প্রত্যাখ্যান করেন, কিংবা নির্বাচন দেওয়াই ছিল তাদের অঙ্গীকার, এটা বিশ্বাসযোগ্য বলে মনে হয় না। কারণ নির্বাচন তাদের মূল প্রায়োরিটি হলে 6 মাসের মধ্যেই নির্বাচন আয়োজন করা যেত। জাতীয় নির্বাচনের আগে নির্বাচন কমিশন এমন কোনো মহাভারত শুদ্ধ করে ফেলেনি যে তাদের পক্ষে 6 মাসের মধ্যে নির্বাচন আয়োজন অসম্ভব ছিল। 1/11 জাতীয় নির্বাচনের আগে যেমন স্থানীয় সরকারের বেশ কিছু নির্বাচন অনুষ্ঠিত হয়, ডক্টর ইউনূস সরকারের নির্বাচন কমিশন এমন কিছু করেনি। ছবিসহ ভোটার তালিকা বা এমন কোনো বড় আয়োজনও ছিল না। অর্থাৎ চাইলে 3 থেকে 6 মাসের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজন করা সম্ভব ছিল। কিন্তু আসিফদের সরকার সেই পথে যায়নি, বরং তাদের পদক্ষেপে মনে হয়েছে তারা ডিপ স্টেটের নির্দেশিত পথেই চলেছেন। এখন আসিফ মাহমুদের বক্তব্যে তা নিশ্চিত হওয়া গেল। কি কি পদক্ষেপ নিয়েছিল আসলে ডিপ স্টেট? প্রথমে ছোট করে বলে নেই ডিপ স্টেট কি। ডিপ স্টেট হলো একটি আন্তর্জাতিক রাজনৈতিক ধারণা যেখানে নির্বাচিত সরকারের বাইরে অদৃশ্য শক্তিশালী ব্যক্তি এবং প্রতিষ্ঠান দেশ চালায়। এরা হতে পারে দেশের ভেতরের শক্তি বা বাইরের শক্তি, অথবা দুয়ে মিলে এক মিশ্র শক্তি। বাংলাদেশে 5 আগস্টের পট পরিবর্তনের সাথে ডিপ স্টেট জড়িত আছে একথা বলেছেন স্বয়ং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিভিন্ন সংস্থার মাধ্যমে বাংলাদেশে মিলিয়ন মিলিয়ন ডলার পাঠানো হয়েছে জানিয়েছে ট্রাম্প সরকার। শেষ পর্যন্ত বাংলাদেশে ইউএসএআইডির বিনিয়োগ বন্ধ করে দেওয়া হয়েছে। তবে 5 আগস্ট 2024-এ শেখ হাসিনা সরকারের পতনকে কেবলমাত্র ডিপ স্টেটের ষড়যন্ত্র হিসেবে দেখলে শত শত মানুষের আত্মত্যাগকে যেমন অপমান করা হবে, একইভাবে শেখ হাসিনা সরকারের 15 বছরের দুর্নীতি এবং ফ্যাসিবাদী শাসনকেও অস্বীকার করা হবে। শেখ হাসিনা এবং আওয়ামী লীগ গত 15 বছরের ব্যক্তিগত এবং দলীয় স্বার্থে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ করে তুলেছিল। বিশেষ করে নির্বাচন ব্যবস্থাকে পুরোপুরি দলীয়করণ করে গণতন্ত্রকেই অর্থহীন করে ফেলেছিল। 15 বছর ধরে বিএনপি সহ বিরোধী দলগুলো এর বিরুদ্ধে আন্দোলন করছিল। কাজেই আজ হোক কাল হোক শেখ হাসিনাকে সরে যেতেই হতো। কিন্তু প্রশ্ন হলো, কোটা পদ্ধতি পুনর্বহাল করতে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে যে আন্দোলন শুরু হয়েছিল, সেই আন্দোলন সরকার পতনের আন্দোলনে রূপ নিল কিভাবে? অবশ্যই হাসিনা সরকারের দমন নীতি এবং ছাত্র জনতার মৃত্যু আন্দোলনকে ট্রিগার করেছিল, কিন্তু এর বাইরে অন্য কোনো শক্তি আন্দোলনের ভেতরে ছিল কিনা তা হলফ করে বলা যায় না। আর যদি থাকেই, তাদের স্বার্থটা কি? তারা কি চেয়েছিল? তারাই কি ডিপ স্টেট? 8 আগস্ট 2024 মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হবার পর বাংলাদেশের স্বার্থ বিরোধী বা আপাতত বাংলাদেশের প্রয়োজন নেই এমন কোনো সিদ্ধান্ত কি নিয়েছে? এমন কিছু কি করেছে যা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে বিপন্ন করতে পারে? একটু উল্টো দিক থেকে দেখি। শেখ হাসিনা নিজে এবং আওয়ামী লীগের অনেকে সরকার পতনকে বিদেশি ষড়যন্ত্র বলে অভিহিত করেছেন। শেখ হাসিনা দাবি করেছেন তিনি সেন্ট মার্টিন দ্বীপে আমেরিকাকে ঘাঁটি করতে দিতে রাজি না হয় তাকে সরানো হয়েছে। 2023 সাল থেকে তিনি বলে আসছেন মার্কিন যুক্তরাষ্ট্র বঙ্গোপসাগরের নিয়ন্ত্রণের জন্য দ্বীপটিতে বিমান ঘাঁটি করতে চেয়েছিল। তার ছেলে সজীব ওয়াজেদ জয়ও বিদেশি গোয়েন্দা সংস্থার কথা বলেছেন, ইঙ্গিত দিয়েছেন, কিন্তু মার্কিন স্টেট ডিপার্টমেন্ট বারবার এই অভিযোগ অস্বীকার করেছে। সেন্ট মার্টিনের সঙ্গে আরেকটি ইস্যু জড়িত, তা হলো মিয়ানমারের রাখাইন রাজ্যে স্বাধীন আরাকান রাষ্ট্র গঠনে বাংলাদেশের কাছে মানবিক করিডোর চাওয়া।
অভিযোগ আছে মার্কিন সমর্থনে সেখানে বিদ্রোহী আরাকান আর্মি জান্তা সরকারকে হটিয়ে দিয়েছে। পুরো প্রদেশের 17টি জেলার মধ্যে 15টির নিয়ন্ত্রণ তাদের হাতে। অর্থাৎ সেন্ট মার্টিন দ্বীপের পাশ দিয়ে মার্কিন যুদ্ধজাহাজ যাওয়া এবং মিয়ানমারের আরাকান রাজ্যে মার্কিন সাহায্য পৌঁছানোর জন্য বাংলাদেশের সহযোগিতা জরুরি। কিন্তু ডক্টর ইউনূসের সময়ে এমন কোনো ঘটনা কি বাংলাদেশে ঘটেছিল? একটু মনে করলেই দেখতে পাবেন 2024 সালের অক্টোবরে ভারতের বিশাখাপট্টমে বঙ্গোপসাগরে মহড়া করতে আসে মার্কিন 7ম নৌবহর। নভেম্বরের শুরুতে মার্কিন যুদ্ধজাহাজ যখন বঙ্গোপসাগর থেকে জাপানের ওকলাহোমা দ্বীপে ফিরে যাচ্ছিল, তখন বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপকে মূল ভূখণ্ড থেকে পুরোপুরি বিচ্ছিন্ন করে দেওয়া হয়। দ্বীপে কোনো বিদ্যুৎও ছিল না। মার্কিন যুদ্ধজাহাজের বঙ্গোপসাগর থেকে ফিরে যাওয়ার সাথে সেন্ট মার্টিন দ্বীপে বিদ্যুৎ না থাকার আদৌ কোনো সম্পর্ক আছে কিনা আমরা জানি না। ঠিক সেই সময়েই মিয়ানমারে আরাকান আর্মিকে মানবিক করিডোর দেওয়া নিয়ে কেন আলোচনা হলো তাও আমরা জানি না। একই সাথে মনে রাখা দরকার, সেই সময়েই বাংলাদেশে আসে স্টারলিংক, যার নিরাপত্তা ঝুঁকি নিয়ে আপত্তি আছে ভারত সহ বিভিন্ন দেশের। বাংলাদেশে থাকা স্টারলিংক বাংলাদেশের সীমান্তবর্তী মিয়ানমার এবং ভারতের বিচ্ছিন্নতাবাদীদের সুবিধা দিতে পারে এমন আশঙ্কা আছে। কিন্তু এসব কিছুর সাথে ডিপ স্টেটের আদৌ কোনো সম্পর্ক আছে কিনা আমরা জানি না। তবে প্রবাদ আছে, যা রটে তার কিছু তো বটে, কিন্তু এই কিছুটাই বাকি। এসব কিছুই পুরনো আলোচনা। এসব কারণে আমেরিকা যদি বাংলাদেশের গণ আন্দোলনকে সমর্থন করেও থাকে, তাতে বাংলাদেশের কোনো ক্ষতি নেই, কারণ বাংলাদেশের মানুষও শেখ হাসিনার হাত থেকে মুক্তি চেয়েছিল। আর মিয়ানমারের সামরিক জান্তাকে সরিয়ে গণতান্ত্রিক সরকার বসালে কিংবা রাখাইন রাজ্য আরাকান আর্মির দখলে চলে গেলে বাংলাদেশের খুব বেশি কিছু যায় আসে না। ডক্টর ইউনূস সরকার কি ডিপ স্টেটের পক্ষে এমন কোনো পদক্ষেপ নিয়েছে যা সরাসরি বাংলাদেশের বিপক্ষে যায় কিংবা বাংলাদেশের স্বার্থ ঝুঁকিতে পড়ে? জানি আপনারা সবাই বলবেন আমেরিকার সাথে বাণিজ্য চুক্তি এবং চট্টগ্রাম বন্দর লিজ দেওয়ার কথা। আমেরিকার সাথে বাণিজ্য চুক্তিতে বাংলাদেশ আমেরিকা থেকে $15 বিলিয়ন পণ্য কিনবে। একই সাথে কিনবে প্রায় 35,000 কোটি টাকা মূল্যের আমেরিকান যাত্রীবাহী বিমান। এর ফলে আমেরিকার সাথে বাণিজ্য ঘাটতি কমে আসবে, তবে চীনের সাথে বাণিজ্য কমে আসবে। এটা মেটানোর জন্য আবার চীনের সাথে বেশ কিছু চুক্তি করা হয়েছে। এর মধ্যে ইকোনমিক জোন করার জন্য ভারতকে দেওয়া জমি ফিরিয়ে নিয়ে চীনকে দেওয়া হয়েছে। চীনের সাথে অস্ত্র কারখানা তৈরির চুক্তি হয়েছে। চীনের সাথে তিস্তা প্রকল্প বাস্তবায়নের প্রক্রিয়া চলছে। অন্যদিকে চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানিকে লিজ দেওয়ার মাধ্যমে বাংলাদেশ, ভারত ও মিয়ানমার 3 দেশের নিরাপত্তাই ঝুঁকিতে পড়েছে বলা হচ্ছে। কিন্তু এই প্রক্সি ওয়ারের পৃথিবীতে বাংলাদেশের মতো ছোট দেশের পক্ষে মার্কিন স্বার্থকে অস্বীকার করা কি সম্ভব? তাহলে আপত্তিটা কোথায়? আপত্তিটা সম্ভবত অপ্রাপ্তির বেদনা, নিজে না পাওয়ার কষ্ট। বাংলাদেশে ভারত, পাকিস্তান, তুরস্ক, চীন, আমেরিকা, রাশিয়া সহ বিভিন্ন দেশের প্রভাব আছে। বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বিভিন্ন দেশের সুসম্পর্ক আছে। নামে বেনামে রাজনৈতিক দলগুলো আর্থিক সহযোগিতাও পায়। যেমন জামায়াতের সাথে সম্পর্ক আছে এমন অনেক সেবামূলক প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে আর্থিক সহযোগিতা পায়। এই ধরনের সহযোগিতা ঐতিহাসিকভাবেই চলে আসছে। বিভিন্ন রাজনৈতিক দলকে ভারতের দালাল বা পাকিস্তানের দালাল বা সাম্রাজ্যবাদের দোসর বলাটা আমাদের রাজনৈতিক সংস্কৃতি। আর সরকারের থেকে বিদেশি কোম্পানিকে সুবিধা করে দেওয়াও নতুন কোনো ঘটনা নয়। বাংলাদেশের গ্যাস অনুসন্ধান এবং বিপণন থেকে শুরু করে সরকারি ও সামরিক কেনাকাটায় দুর্নীতির অনেক রিপোর্ট বারবার গণমাধ্যমে এসেছে। কিন্তু এবারের ঘটনা বিশেষভাবে আলোচিত কেন? একটা ঘটনা মনে করুন। মার্কিন ধনকুবের ওপেন সোসাইটি ফাউন্ডেশনের চেয়ারম্যান আলেকজান্ডার সরোস 2025 সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশে আসেন। তার বাবা জর্জ সরোস ডিপ স্টেটের অন্যতম স্তম্ভ বলে পরিচিত। অন্যদিকে সরোসের ফাউন্ডেশনগুলোকে কালার রেভুলেশনের পৃষ্ঠপোষক বলে অভিযোগ করে অনেকে। বাংলাদেশে 5 আগস্টের গণ অভ্যুত্থানকে কালার রেভুলেশনের রূপ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছিল। বিভিন্ন সেক্টরে সংস্কারের যে উদ্যোগ নেওয়া হয়েছিল সেগুলো দ্রুত বাস্তবায়ন করা গেলে কালার রেভুলেশন অসম্ভব ছিল না। একদিকে কালার রেভুলেশন, আরেকদিকে মার্কিন স্বার্থ বাস্তবায়ন। 5 আগস্টের পর এটা খুবই সম্ভব ছিল, শুধু বিএনপির আপত্তির কারণে এটা পিছিয়ে যায়। আলেকজান্ডার সরোস বাংলাদেশে এসে কথা বলেন ফটোগ্রাফার শহীদুল আলমের সাথে। শেখ হাসিনা বিরোধী আন্দোলনে তার সক্রিয় ভূমিকা আছে। অন্তর্বর্তী সরকার তাকে 21 পদক দিয়ে পুরস্কৃত করেছে। এখানেই রাজনীতিবিদদের আপত্তি। এর আগে
বাংলাদেশের রাজনীতির গতি প্রকৃতি নির্ধারণে ডিপ স্টেট বা আন্তর্জাতিক মহলগুলো রাজনীতিবিদদের সাথে কথা বলেছে, কিন্তু এবারে এখানে তারা সুশীল সমাজের সহযোগিতা নিয়েছে। এমন চেষ্টা ১/১১ পরেও হয়েছিল। রাজনীতি থেকে রাজনীতিবিদদের মাইনাস করে দিয়ে সম্পূর্ণ নতুন এক সেট ব্যক্তির হাতে ক্ষমতা তুলে দেওয়া হয়। যেমনটি ৫ আগস্টের পরে আমরা একদল তরুণ এবং একদল সুশীল সমাজকে ক্ষমতায়িত হতে দেখেছি। এ বিষয়টি বিএনপি সহ রাজনৈতিক দলগুলো মেনে নিতে পারেনি। অন্যদিকে জামায়াতের আপত্তির জায়গা ছিল তাদের কালার রেভলিউশনে নারী অধিকার সহ এমন কিছু বিষয়ে সংস্কার মেনে নিতে হবে যা তাদের আদর্শের সাথে যায় না। জামায়াত কিন্তু শুরু থেকেই জুলাই সনদের পুরোপুরি বাস্তবায়নের পরেই নির্বাচনের কথা বলেছে, কিন্তু সংস্কারের জন্য যে 11টি কমিশন করা হয়েছিল তাতে কিন্তু নারী বিষয়ক কমিটিও ছিল। জামায়াত সহ বিভিন্ন দল যখন দেখে এমন অনেক সংস্কার আছে যা তাদের রাজনীতিকেই কঠিন করে তুলবে, তখন তারা এটিকে রাজনীতিবিদদের হাতেই ছেড়ে দেয় এবং নির্বাচিত সরকার এসেই বাস্তবায়ন করবে এমন অবস্থান নেয়। এর ফলে এনসিপি এবং সুশীল সমাজের যে অংশ সংস্কারপন্থী ছিল তারা সংস্কার বাস্তবায়ন না করেই নির্বাচন দিতে বাধ্য হয়, যেটা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নিজেদের সদিচ্ছা হিসেবে চিহ্নিত করেছেন। ইতিহাস সেটাকে বলছে চাপে পড়ে আত্মসমর্পণ। অর্থাৎ একদিকে ভাগাভাগির দ্বন্দ্ব, আরেকদিকে আদর্শিক বিরোধ, দুয়ে মিলে ডিপ স্টেটের চাহিদা পুরোপুরি বাস্তবায়িত হয়নি। তবে ডিপ স্টেট যে সক্রিয় ছিল তা আসিফ মাহমুদের কথা থেকেই প্রমাণিত হয়। আর অন্তর্বর্তী সরকারের কার্যক্রমে বোঝা যায় সরকারের অনেকের সাথেই তাদের যোগাযোগ ছিল। একটা কথা বলা দরকার, আন্তর্জাতিক ডিপ স্টেট কিন্তু খুব ছোট কোনো শক্তি নয়। বাংলাদেশের সরকারে যেই থাকুক না কেন তারা তাদের স্বার্থ বাস্তবায়নের চেষ্টা করবেই। ডক্টর ইউনূস বা অনির্বাচিত সরকার, যাদের কোনো জবাবদিহিতা করতে হয় না, যারা আদালতে ইন্ডেমনিটি পান, তাদের জন্য অনেক সিদ্ধান্ত নেওয়া সহজ, যা নির্বাচিত সরকার করতে পারে না। কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে নির্বাচিত সরকারকে দিয়েও অনেক বড় বড় সিদ্ধান্ত বাস্তবায়ন করিয়েছে তারা। কাজেই আসিফরা ক্ষমতায় নেই বলেই বাংলাদেশে যে ডিপ স্টেটের প্রভাব থেকে সম্পূর্ণ মুক্ত তা ভাবার কোনো কারণ নেই, বরং প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচিত সরকার এই ডিপ স্টেটের প্রভাব এড়িয়ে বাংলাদেশকে কিভাবে এগিয়ে নেবেন সেটাই এখন দেখার।